ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। আমাদের সঙ্গে আজ রয়েছেন অভিনেতা এবং বিজেপি নেতা জয় ব্যানার্জি। দাদা, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। যে বিষয়টা নিয়ে প্রথমেই ক্যাম্পেইন কলিংয়ের সমস্ত দর্শকদের আমার প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। বলো। যে বিষয়টা নিয়ে প্রথমেই আসবো সেটা হলো যে ফের রাজনীতিতে আপনি সক্রিয় হয়েছেন। এখন তৃণমূল নয়, পুরনো দল বিজেপির ওপরেই আপনি আস্থা রেখেছেন, এমনটা কি করে হলো? দেখো, আই ওয়াজ বর্ন ইন বিজেপি পলিটিক্যালি। 14 সালে এক গভীর রাতে আমি মোদিজিকে এই ঘরে বসেই টিভিতে দেখে আমার মনে হয়েছিল হি ইজ মাই গুরু, মহাগুরু। এবং তারপরের দিন আমি রাহুল সিনহার কাছে গিয়ে বলে ইচ্ছা প্রকাশ করেছিলাম বিজেপিতে জয়েন করব। বিজেপিতে জয়েন করেছিলাম। তো মাঝে আমার 19, 20 এবং 21 সালে আমি খুব অসুস্থ হয়ে যাই। 21 সালে আই ওয়াজ ইন আইসিইউ ফর 18 ডেজ এবং সমস্ত বড় বড় ডাক্তার, কুণাল সরকার মহাশয়ের মতো ডাক্তাররা বলেছিল জয় আর 4-5 দিন বাঁচবে। তারপর 22 সালে আমার যে প্রিয়তম মানুষ পৃথিবীর, আমার তো ছেলে মেয়ে নেই, তো সেই জন্য আমার বাবা গত হয়েছে। আমি খুবই দুঃখ পেয়েছি, এখনো আমি সেই দুঃখেই আছি। তো সেই সময় লোকাল বিজেপি লিডাররা আমার কাছে কেউ আসেননি বা কেউ যোগাযোগ করেননি। তখন কিন্তু আমার একটু অভিমান হয়েছিল এবং বাবা সর্বজন প্রিয় ছিল, সেই জন্য তৃণমূল থেকে অনেকেই যোগাযোগ করেছিলেন। সুব্রত বক্সী মহাশয় শ্মশানে বলে দিয়েছিলেন ভিআইপি চুল্লির কথা। এখানকার লোকাল কাউন্সিলর কাকুলি বাগ মহাশয়া এসে কি লাগবে না লাগবে সবসময় জিজ্ঞেস করছিলেন। তো আমার সেই একটু অভিমান হয়েছিল। কিন্তু 12ই সেপ্টেম্বর 13ই ফেব্রুয়ারি এই মাসে, এই বছরেই আমার সাথে জেপি নাড্ডাজির দেখা হয় এয়ারপোর্টে এবং তখন উনি আমাকে সস্নেহে সমবেদনা জানান এবং বলেন কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ, আপনি ফার্স্ট সেলিব্রিটি বিজেপির, আপনি বিজেপির জন্য যা করেছেন, যা মার খেয়েছেন, বিজেপি কখনো সেটা ভুলবে না। আপনার বিজেপিতে থাকতেই হবে এবং বিজেপিই করতে হবে। এবং সেই সস্নেহের আবেদনে আমি না সাড়া দিয়ে পারিনি, কেন আমি মনে প্রাণে বিজেপির ছিলাম। আমি দল চেঞ্জ করার পক্ষপাতী নই, আমি সেই জন্য এখন বিজেপিতেই রয়েছি। তাহলে শেষ অবধি বরফটা গলল? একটু তো অভিমান হয়েছিল, সেটা তো ডেফিনেটলি গলল। খারাপ সময় পাশে থাকার জন্য আপনি এক্ষুনি বললেন যে অতীতে আপনার যে সময়টা বিজেপি আপনার পাশে ছিল না, বিজেপির যে লোকাল নেতৃবৃন্দ তারা আপনার পাশে ছিলেন না, তো তৃণমূল আপনার পাশে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আপনি মানে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। তো সেখান থেকে আপনি হঠাৎ করে এত দূর ঘুরে গেলেন শুধুমাত্র কি নাড্ডাজির এই বক্তব্য? না, ঘুরে গেলাম নয়, ঘুরে গেলাম কি, বরং তৃণমূলে গেলে বলতে ঘুরে গেল। আমি তো বলছি বারবার যে আমি মোদিজির শিষ্য, বিজেপি করি ঠিকই, কিন্তু আমি মোদিজির চেলা। ওনাকে আমি মহাগুরু বলে ভাবি এবং উনি যতদিন আছেন ততদিনই আমি বিজেপিতে থাকবো, এই মনোবৃত্তি নিয়ে এসেছিলাম। এবং নাড্ডাজির কথায় মাঝে ওয়েস্টিন হোটেলে অমিত শাহজিও এসেছিলেন ওনার কথায়, এবং আমি সেই জন্য বিজেপিতেই খুব মহানন্দে আছি। একটু এবার আপনার যে যে বিষয়টা নিয়ে মানুষ সাধারণভাবে আপনাকে চেনেন অভিনেতা হিসেবে, তো সেই বিষয়ের উপরে একটু ফোকাস করছি। সেটা হলো যে আপনি যেহেতু টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটা মানুষ, সেই হিসেবে আমরা জানি যে নিশ্চয়ই আপনি তাপস পালকে চেনেন। তো তাপস পাল যখন একটা খুব বিপদের মধ্যে একটা খুব বিশ্রী কথা বলে ফেলেছিলেন, যার জন্য তাকে মানে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, মানুষের কাছ থেকে ঘৃণা পেতে হয়েছিল। এরপরে তাপস পালের পাশে নাকি দল থাকেনি, তার সঙ্গে খুব মানে তার সঙ্গে যে ব্যবহারটা তৃণমূল থেকে করা হলো সেই ব্যবহারটা মানতে পারেননি তার স্ত্রী এবং মেয়ে। এ বিষয়ে কি বলবেন? দেখো, এক সময় কাগজেও লিখতো যে তাপস পাল, প্রসেনজিৎ এবং জয় ব্যানার্জি বাংলা ছবিতে 3টে ঘোড়া দৌড়চ্ছে। তার মধ্যে তাপস ডেফিনেটলি এগিয়ে ছিল, অনেক ভালো ভালো ছবি করেছিলেন এবং আফটার উত্তম কুমারের পর তাপসকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। তাপসের সাথে আমি একসাথে 3-4টে ছবিও করেছি।
এবং আমি লাস্ট দিকে দেখতাম যে তাপস খুব অ্যাবসেন্ট মাইন্ডেড, ও কোনো মনোকষ্টে ভুগছিল। যেমনি আমি কি করি জানো তো, আমার নাম বর্গের জয়ন্তস্ত, আমি মনোকষ্টে ভুগি না। আমার যেটা ভালো লাগে না আমি সেটা ত্যাগ করি, যেটা ভালো লাগে সেটা গ্রহণ করি। মনোকষ্টে ভুগে কী লাভ, মানুষের জন্মেছে একবার। সেইখান থেকেই আমার মনে হয় তাপসের একটা ভেতরে ভেতরে কোনো ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছিল। এবং তাপস যে নদিয়ার বুকে দাঁড়িয়ে এইসব কথা বলতে পারে, কেন আমার খুব বন্ধু ছিল, আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারি না। এবং সেইটাতেই বাংলায় স্পেশালি বাংলা, আমিও দু একটা অকথা কুকথা বলে ফেলি বক্তৃতার মধ্যে, কিন্তু একটা সীমা ছাড়াই না। কিন্তু সীমা ছাড়িয়ে বলে ফেলেছিল, ঘরে ঘরে ঢুকিয়ে রেপ করে দেবো, এ করে দেবো। সেইটাতেই মেনলি বাংলার মানুষ ওকে ত্যাগ করলো। এবং তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে একটা মানুষ মৃত্যুর পর হিরো হয়ে যায়। যত খারাপ মানুষই হোক, মৃত্যুর পর দেখবে সবাই বলবে আহা খুব ভালো ছিল। কিন্তু আমি ওর ফেসবুকে বা অন্য জায়গায় কমেন্টসে দেখেছি, মৃত্যুর পরও মানুষ ওকে ছাড়েনি অকথা কুকথা বলার পর। তা ওইটাই ওর মেন ডাউনফল হয়ে গেছিল। দাদা, যে আরেকটা যেটা ব্যাপার, যে এথিক্স কমিটির মিটিংয়ে মহুয়া মৈত্রকে ডাকা হয়েছিল, সেখান থেকে মহুয়া মৈত্র যে কি অ্যাটিটিউড নিয়ে বেরিয়েছিলেন আমরা সকলেই টিভির পর্দায় সেটা দেখেছি। এবং এরপরেই কিন্তু মহুয়া মৈত্রকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু দল মহুয়া মৈত্রর পাশে রয়েছে, কিন্তু তাপস পালের বেলায় মহুয়া মৈত্রর পাশে আজকে দল যেভাবে রয়েছে, তাপস পালের বেলায় কিন্তু তেমনভাবে থাকেনি। এমনটা কেন হলো বলে মনে হয় আপনার? দেখুন, আমাদের ভারতবর্ষ কেন সারা পৃথিবীর অনেকেরই মা কালী হচ্ছে আমাদের আরাধ্যা দেবতা। আমার যদি ক্ষমতা থাকতো, এথিক্স কমিটি শুধু ইয়ে থেকে বার করে দিয়েছে, আমি বললে তো কান ধরে ওকে ভারতবর্ষের বাইরে বের করে দিতাম। কেন মা কালীকে নিয়ে উনি খুব বাজে বাজে কথা বলেছেন। এবং মমতা ব্যানার্জি বাড়িতে একটা কালী পুজো হয় জানো তো, ওনার মাও গীতশ্রী বন্দ্যোপাধ্যায় আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। আমি একবার গীতশ্রী ব্যানার্জি মা জিজ্ঞেস করেছিলাম যে এটা কিসের কালী পুজো, তো উনি বলেছিলেন আমাদের স্বপ্নে পাওয়া পুজো, আমি করতাম। তারপর মমতাই এর দ্বারক বাহক হয়ে খুব সুন্দর করে সুষ্ঠুভাবে পুজোটা করেন। এবং কালী পুজোর দিন মমতা ব্যানার্জি খুবই, সত্যি আমিও যেতাম, খুবই ভালোভাবে পুজোটা করেন, খুবই নিষ্ঠা ভরে করেন। এবং কালী পুজোর পরের দিনই মমতা ব্যানার্জি মহুয়া মৈত্রকে প্রমোশন করলেন। আমার এটাতে খুব মনোকষ্ট হয়েছিল এবং আমি সেই বলেছিলাম যে সবারই উচিত যে মমতা ব্যানার্জি মহুয়া মৈত্র এবং তৃণমূলকে বয়কট করা। কেন মা কালীর নামে যে গালাগাল করে তার ভারতবর্ষের স্থান হওয়া উচিত না, পৃথিবীর কোথাও স্থান হওয়া উচিত না। তো সেই জন্য এটা ওদের দলীয় ব্যাপার যে মহুয়া মৈত্র মা কালী গালাগাল দেওয়ার পরেও প্রমোটেড হয়েছে আর তাপসের পাশে থাকেনি। এটা একদম ওদের আভ্যন্তরীণ দলের ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। দাদা, আপনি এক্ষুনি বললেন যে আপনি বেশ কয়েকটা ছবি করেছেন তাপস পালের সঙ্গে। তো অভিনেতা তাপস পালের জীবনটা প্রায় সিনেমার মতোই, একটা গল্পের মতো রঙিন। তো সেই জীবনে অনেক ওঠাপড়া ছিল, আপনি নিজেই এক্ষুনি বললেন। সেখানে দাঁড়িয়ে একটা কথা স্বীকার করতেই হবে যে তাপস পাল নিজেই, আপনি যেটা এক্ষুনি বললেন যে উত্তম কুমারের পরে সেই ব্যাটনটা ধরবার ক্ষমতা ছিল তাপস পালের। তো তাপস পাল একটা মাইলস্টোন বাংলা সিনেমার জগতে। সেই তাপস পালের যে এই পরিণতি হলো, আপনি বললেন যে মৃত্যুর পরে মানুষ হিরো হয়ে যায়, কিন্তু তার মৃত্যুর পরেও সোশ্যাল মিডিয়াতে নানা রকম ছিচিক্কার ছিয়েছে, তার বন্যা বয়ে গেছে। তো এত খারাপ পরিণতি, একজন অভিনেতা যে মানুষের কাছে ভীষণ প্রিয় ছিল, তার এত খারাপ পরিণতিটা হওয়ার পেছনে কে দায়ী, কি করে, কেন হতে পারলো এমন খারাপ ব্যাপারটা? বলে না আজকে রাজা কাল ফকির, আজকে ফকির কাল রাজা। ওই একটা দিনই ওই কিছু বক্তব্য ওনার জীবনটাকে তছনছ করে দিয়েছিল এবং ওনার জীবনে সর্বনাশ নিয়ে এসেছিল। ওই বক্তব্যগুলো যদি না করতেন তাহলে তাপস পালের মনে হয় এত করুণ পরিণতি হতো না। তাহলে কি দাদা আপনার মনে হয় যে এই যে আজকে তাপস পালের এই পরিণতি, বা দল পরবর্তীকালে তাপস পালের সঙ্গ ত্যাগ করেছিল, তার জন্য তার স্ত্রী যে এখন অভিযোগ করছেন যে মহুয়া মৈত্রর পাশে দল আছে, তাপস পালের পাশে ছিল না, তাহলে এই অভিযোগগুলো সমস্তটা ভিত্তিহীন? দেখো, আমি ওনার স্ত্রীর অ্যাটিটিউড, মনোবৃত্তি আমি জানি না,
ওনার স্ত্রী বা মেয়ের সাথে আমার দেখা হয়নি, খুব কম আগে। আমি তাপস পালের সাথে আমার খুব গাঢ় বন্ধুত্ব ছিল। তাপস পালকে আমি দেখেছি খুব মানে মানসিক ছটফট করতো, কোনো একটা টেনশানে ছিল, আমি জানি না ইন্টারনাল কি টেনশন। তো সেই জন্য তাপস পালের বউ যেটা বলছে সেটা কতটা ঠিক আমি জানি না, তবে যাদের নামে বলেছেন বোধহয় ববি হাকিম, অরূপ বিশ্বাস, এদের নামে, এরা খুব একটা সুবিধার লোক না। এরা মমতা ব্যানার্জির পাশে থাকে, মমতা ব্যানার্জির ফ্রেমে থাকে, এবং মমতা ব্যানার্জি শুনেছি কারোর কথাই শোনেন না, কিন্তু যেটুকু শোনেন ওনার সুবুদ্ধি দেওয়ার থেকে কুবুদ্ধি বেশি দেয়। সেই জন্য তাপস পাল তো ফার্স্ট বোধহয় সিনেমার থেকে আমি জানি না এমএলএ হয়েছিল এবং তৃণমূলে জয়েন করেছিল। সেই ক্ষেত্রে তাপস পালের জেলও হয়েছিল। শেষের দিকটায় দল ওকে ক্ষমা ঘেন্না করে দিয়ে থাকতে পারত। মমতা ব্যানার্জির প্রিয় পাত্র ছিল, আমি বিভিন্ন জায়গায় স্টেজেও দেখেছি, টিভিতে। কিন্তু এই কুপরামর্শে এই আজকে এটা হয়েছে, কেন এরা দু তিনজন যারা আছে মমতা ব্যানার্জির পেছনে ঘুরঘুর করে, এরা সর্বদাই নিজেদের আখের গোছাবার জন্য মমতা ব্যানার্জিকে কুপরামর্শ দেয়। তাপস পালের স্ত্রী একটা বিষয় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যেসব এক্সপেন্সিভ গিফটস, দামি উপহার, সেই সমস্ত দামি উপহার তিনি বিক্রি করে দেবেন। কি মনে হয় আপনার, মানে এ বিষয়ে কি বলবেন? দেখো, সেটা ওনার পার্সোনাল ব্যাপার, হয়তো ওনাদের কোনো আর্থিক প্রবলেম হয়েছে, হয়েছে, তো গিফট হয়ে যায়। যেই গিফট যদি তুমি ধরো আমাকে একটা গিফট দিলে, তখন তার ওনার আমি হয়ে যাই, তাই তো? তো সেই জন্য আমি সেটা বিক্রি করব কি ঘরে সাজিয়ে রাখবো, সেটা তাদের একদম ব্যক্তিগত ব্যাপার। একটু এবারে রাজ্যের রাজনীতি, দুর্নীতি, বিশেষ করে দুর্নীতির বিষয়ে আসি। রাজ্যে তো একটা দুর্নীতির যেন মিছিল চলছে, সেটা তো আমরা সকলেই দেখতে পাচ্ছি। রাজ্যের এত যে দুর্নীতি চলছে, একের পর এক রেশন দুর্নীতি, একের পর এক শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, দুর্নীতিতে ভরে গেছে রাজ্যটা। এত দুর্নীতির পেছনে প্রথম প্রশ্ন হলো যে কি মনে হয় যে কে আছে দুর্নীতির পেছনে, এবং দ্বিতীয় প্রশ্ন সেটা হলো যে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী হলেন আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং। তো তিনি এত দুর্নীতি আমাদের রাজ্যে চলছে, তিনি কিছুই জানেন না, এই যে দাবিটা উনি করছেন, এটা কতদূর সত্যি বলে আপনার মনে হয়? আমি যখন কংক্রিট রাজনীতিতে, আমি অনেক ভাড়া করা সৈন্য ছিলাম, সিপিএমের প্রচারেও গেছি পয়সা নিয়ে, তৃণমূলের প্রচারেও গেছি, কিন্তু আমি যখন কংক্রিট রাজনীতিতে আসি তখন আমার মা আমাকে রাজনীতিতে আসতে বারণ করেছিল। কেন? আমরা পূর্ববঙ্গের লোক, একটা পুটুলি নিয়ে চলে আসা বাবা দাদুরা চলে এসে আজকে সৎ পথে থেকে আমাদের এখানে যা কিছু করেছে। তা আমি যখন মাকে বললাম যে মা, আমি তো রাজনীতির নাম লিখিয়ে দিচ্ছি, আমি ইলেকশন লড়তে যাচ্ছি, তো এখন তো না বললে হবে না, বলতে আমাকে না জানি কেন সব ব্যাপার হলো, তেমন যদি তোমার কিছু বলার থাকে আমাকে বলো। তখন উনি আমাকে দুটো শর্ত দিয়েছিলেন। একটা শর্ত, গরিবদের পাশে থাকতে হবে সারা জীবন, আর একটা, কোনো দুর্নীতি করা চলবে না। তা আমি মাকে কথা দিয়েছিলাম এবং আমি সেই মতনই চলি। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু পলিটিশিয়ান জয় ব্যানার্জির কোনো কলঙ্ক নেই দুর্নীতির ক্ষেত্রে। তো সেই জন্য আমি কেন বুঝেছিলাম যে মা তো পলিটিক্স অত বোঝে না, দেখে না, মা কেন দুর্নীতির কথা বলেছিল। আজকে আমি তাই ভাবি, এই সব তৃণমূলের নেতাদের জেল দেখে, টাকা দেখে, গার্লফ্রেন্ড দেখে, যে সত্যি মা সেদিন ঠিকই বলেছিল। কেন এই যে জ্যোতিপ্রিয় মল্লিক বলো বা পার্থ চ্যাটার্জি আমাদের আশুতোষ কলেজের নেতা ছিল, এরা কিন্তু যখন বিরোধী পক্ষে ছিল তখন কিন্তু এরা এত খারাপ লোক ছিল না, মানুষের উপকার করতো, যেত টেতো, দেখতো টেকতো। কিন্তু যেই ক্ষমতা এসে গেল, সেই কিন্তু ওদের দেহে একটা লোভ ঢুকে গেল। আমি একটা ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, ডাক্তার ক্যান্সার সারানো যায়? ডাক্তারবাবু বলেছিল প্রাথমিক স্তরে ধরা পড়লে সারানো যায়। আমি লোভ সারানো যায়? বলো না, মানুষের দেহে লোভ ঢুকে গেলে সেটা সারানো যায় না। এই জন্য এদের দেহে মনে সব লোভ ঢুকে গেছিল। আর তুমি যদি বলো যে সুপ্রিমো হিসাবে মমতা ব্যানার্জি জানতো কি জানতো না, সে তর্কে আমি যাব না, কিন্তু আমি মমতা ব্যানার্জির অত্যন্ত শ্রদ্ধা করি, তা সত্ত্বেও আমার বলতে বাধ্য হচ্ছি যে মমতা ব্যানার্জি একেবারে ধৃতরাষ্ট্র রোলটা প্লে করেছিল।
একেবারে চোখ বুঝেছিল। মমতা ব্যানার্জি যদি একটু কড়া হাতে দমন করতেন ওনার ভাইদের ভাইবোদের, তাহলে এতটা দুর্নীতি করার সাহস ওরা পেত না। যেটা মোদিজি সর্বদা ভীষণ চোখ কান খোলা রাখেন, নিজে তো কিছু করেই না। দুর্নীতি হয় না, হয় তবে কিন্তু অনেক অংশে কম, কিন্তু দুর্নীতির সীমাটা ছাড়িয়ে গেছে তৃণমূল। মানে যেভাবে আমরা চোখের সামনে, আগে তো কি এইগুলো আমরা দেখিনি কোনোদিন, শুনেছি যে এই দুর্নীতি করছে এই দুর্নীতি করছে, কিন্তু আমরা এখন চোখের সামনে দেখছি যে এতগুলো টাকার বান্ডিল, কোটি কোটি টাকা, জ্যোতিপ্রিয় সাহেবের মেয়ে মাস্টারি করে কত কোটি টাকার মালিক, তো এইগুলো চোখের সামনে দেখছি, এইগুলো তো আর কোনো ফলস নয়। তো সেইটা ক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জিকে দায় নিতেই হবে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে 2036 সাল পর্যন্ত বাংলার মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হবেন, তৃণমূলের মানে পক্ষ থেকে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। এই কথার মানে সত্যতা বা এই কথার মানে কতটুকু গ্রহণযোগ্যতা আছে কি মনে করেন? দেখো, কুণাল ঘোষ খুব ভালো সাংবাদিক ছিল, আমার সাথে তখন থেকে আলাপ। সান্ধ্য আজকালের সাংবাদিক ছিল, তারপর অনেক বড় বড় সান্ধ্য আজকাল ছিল। কিন্তু আমার মনে হয় কুণাল ঘোষের মাথার ঠিক নেই, কেন এতখানি জেল হয়েছে, এত বড় জেল খেটেছে, এবং জেল খাটতে গিয়ে অনেক হয়েছে, নানান রকম অনেক দিন জেল খেটেছে। ওর কথাটা বেসলেস। ও নিজেকে টিকিয়ে রাখবার জন্য একবার অভিষেকের ফেভারে বলে, এখন মমতা ব্যানার্জির ফেভারে বলছে। সেই জন্য বাংলার মানুষ, আমি মনে হয় না যে ওই রকম একটা মাথা খারাপ পাগল দুর্নীতি দায়গ্রস্ত লোক যে এতদিন জেল খেটেছে তার কথাকে কোনো বাংলার মানুষ মূল্য দেয়। দাদা, একটা শেষ প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে সম্প্রতি একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটা আপনি দেখেছেন কি না আমি জানি না, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যেখানে ববি হাকিম আমাদের মহানাগরিক, তিনি একটি কোনো সভাতে, তিনি হয়তো কোনো মুসলিমদের কোনো একটা সভা, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে একটা এমন দিন আসবে যে বাংলার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে, মানে যেটাকে আমরা বাংলা বলে মানে অভ্যস্ত, বা যে যে কারণের জন্য এত বড় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো, যে উর্দু ভাষা বলতে পারবো না, বাংলা ভাষাতেই কথা বলবো, সেই এত বড় মুক্তিযুদ্ধেতে এত মানুষ মারা গেল, সেই সব কিছুকে উনি ভুলে গিয়ে পরিষ্কার একটা কথা বলে দিলেন যে বাংলা উর্দু স্থানে পরিণত হবে, বাংলার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে। এটা কতটুকু মানে মানুষের কাছে ভয়ের বিষয়, মানে এই বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য, কি বলবেন? দেখো, এতে পরিষ্কার হয়ে গেল ববি হাকিমের মনে কি আছে। ববি হাকিম নিজে কালী পুজো করেন, দুর্গা পুজো করেন, বড় বড় সেকুলারিজমের কথা বলেন, কিন্তু ওনার মনে কি আছে উনি আর একবার আগে বলেছিলেন মিনি পাকিস্তান হবে, ওই মেটিয়াবুরুজ গার্ডেন নিচে গিয়ে সেদিন এই কথা বললেন। তার ফলে উনি যে মোটেই সেকুলার নয়, উনি যে সাংঘাতিক কমিউনাল, এটা কিন্তু উনি নিজেই প্রমাণ করলেন। আমার তো মনে হয় নেক্সট দুর্গাপুজো ওনাকে করতে দেওয়া উচিত না, পার্টি থেকেই করতে দেওয়া উচিত না, আমার মানুষের করতে দেওয়া উচিত না। এত বাজে কথা যখন বলেছে, মুখে বড় বড় কথা বলে, পুজো করে, এ করে, কিন্তু মনটায় কি আছে এবার পরিষ্কার হয়ে গেল। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।